খুব আনন্দের দিন। আমরা যারা এই ছবির সঙ্গে জড়িত তারা অনেকেই আজ এখানে উপস্থিত। শেখর দার সঙ্গে আমার খুবই নিবিড় যোগাযোগ। আমার ছবিতে আত্মপ্রকাশ, মানে ছায়াছবিতে আত্মপ্রকাশ শেখর দার হাত ধরে, এবং রবীন্দ্রনাথের এই উপন্যাস যোগাযোগ আমার খুব প্রিয় উপন্যাস, এবং এর আগেও আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছি শেখর দার ছবির ভাবনা, ছবি করার বিষয়টা নিয়ে আমরা অনেকেই জেনেছি। আজকের আমরা এই ছবিটির গোড়াটার মানে গোটা সাংগীতিক ভাবনা নিয়ে একটু কথা বলবো, এবং আজকের এই ছবির মিউজিক অ্যালবাম আমরা প্রকাশ করব। তাই আমরা এখানে সকলেই উপস্থিত হয়েছি। প্রথমেই যাকে কথা বলতে বলবো তিনি এই ছবির সাংগীতিক উপদেষ্টা, সঙ্গীত সৃষ্টি করেছেন, আবহ সৃষ্টি করেছেন পণ্ডিত দেবজ্যোতি ঘোষ, বিখ্যাত প্রখ্যাত শরদিয়া, এবং আমাদের এই দেশের একজন অগ্রগণ্য সঙ্গীতজ্ঞ। প্রথমেই বলি কৃতজ্ঞতা শেখরদার কাছে এরকম একটা সুন্দর ছবিতে কাজ করতে দেওয়ার জন্য। শেখরদার সঙ্গে কাজ করার সুবিধে এবং অসুবিধে দুটোই আছে। একটা হচ্ছে শেখরদার সাংগীতিক চিন্তা ভাবনা পরিণত হওয়ায় অনেক সময় হেল্প পাই, অনেক সাহায্য পাই। শেখরদা জানে কি চাইছে সেটা বলতে পারে ঠিক করে। আর অসুবিধা হচ্ছে ভীষণ খুঁতখুঁতে মানুষ, তাই খুব সহজে শেখরদাকে খুশি করা যায় না। আর এই ছবির আবহর ক্ষেত্রে আমার মনে হয় আমি আর শেখরদা বোধহয়, আমি অন্তত আমি খুব কম ছবিতেই কাজ করেছি। প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে, কারণ এই ছবির প্রত্যেক চরিত্র এত স্ট্রং অভিনয় করেছে সকলে, যে যেখানেই মিউজিক করতে যাচ্ছিলাম মনে হচ্ছিল যে এটার কোনো প্রয়োজন নেই, কারণ বেসিক্যালি মিউজিক ইজ লাইফ। আমাদের পারিপার্শ্বিক ভালো অভিনয় যে আমাকে খুব চিন্তায় ফেলেছিল যে কীভাবে আমি আবহ সঙ্গীতটাকে অর্গানাইজ করব। তো ফাইনালি আমরা করতে পেরেছি, আমি এবং শেখরদা দুজনেই দীর্ঘদিন বাদে একটি বাংলা ছবিতে প্রায় শুধুমাত্র অ্যাকস্টিক্স ইনস্ট্রুমেন্ট দিয়ে আবহ সঙ্গীত করা হয়েছে, অর্থাৎ ইলেকট্রনিক্স ইউজ প্রায় নেই ছবিটাতে। সেটাও একটা আমার শেখরদার খুব স্ট্রং ডিজায়ার ছিল যে এই ছবিতে কোনো ইলেকট্রনিক শব্দ ব্যবহার করবে না। আর গানের ক্ষেত্রে একটা তো সুজয় বলেই দিল, সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে একটা গীতাঞ্জলির কবিতা শেখরদা চাইছিল সেটাকে গান হিসেবে একদম টাইটেল সং হিসেবে ব্যবহার করতে, যেটা জয়তী অসাধারণ গেয়েছে, ভীষণ ভালো গেয়েছে। তো সেই গানটা সুর করতে গিয়ে আমার প্রথমেই মনে হলো যে রবীন্দ্রনাথের লেখাটাতেই সুর রয়েছে, কেন উনি সুর করেননি আমি জানি না। লেখাটা কবিতার থেকে বেশি গীতি মনে হচ্ছিল আমার। আর রবীন্দ্রনাথের এই এত বছরের যে স্টাইলাইজেশন, আমি এখনো অত বড় ভার্সেটাইল কম্পোজার খুঁজে পাইনি, পেলে জানাবো। তো আমার মনে হয়েছে ওই স্টাইলাইজেশনকে ব্রেক করে কোনো নিরীক্ষা বা নিজেকে ট্যালেন্টেড প্রমাণিত করার কোনো প্রয়োজনই নেই। কৃতজ্ঞতা জানাই যে মিউজিক রিলিজের দিন আমাকে গাইতে বলেন। আমি বলতাম না, আমি জানি তুমি গাইতে পারো না। আমি এতক্ষণ বিভিন্ন গণমাধ্যম বন্ধুদের কাছে এই মিউজিক্যাল জার্নি আমাদের পণ্ডিত দেবজ্যোতি বসু, আমাদের বন্ধু, তিনি কীভাবে করেছেন সেটা নিয়ে বিস্তারিতভাবে বলেছি। সেটা আমার মনে হয় যে খুব সংক্ষেপে আরেকবার যদি পুনরাবৃত্তি করতে হয়, এখানে আমার সমস্ত সহ অভিনেতা অভিনেত্রীরা আছেন, আমি তাদের কৃতজ্ঞতা জানাই। এবং গায়িকা জয়ন্তী চক্রবর্তী আছেন, এবং সর্বোপরি এখানে গায়ক এবং অভিনেতা যিনি ছবিতে গান গেয়েছেন অর্জুন চক্রবর্তী আছেন। তার গানটা আমাকে বিশেষভাবে খুবই স্পর্শ করেছে। অসামান্য প্রয়োগ করেছেন শেখরদা এই গানটা, যেভাবে ছবিতে গানটা এসেছে, যেভাবে গানটা গাওয়া হয়েছে, এই গানটা যেভাবে একটা মর্মস্পর্শী প্রায় একটা যোজনার মতো আমাদের হন্ট করেছে, আমাদের আলোড়িত করেছে, সেটা সত্যিই খুব অভিনব। এখানে ছবির প্রযোজক আছেন, তাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কেননা আমরা সকলেই জানি যে লক্ষ্মী না থাকলে সরস্বতীর আরাধনা কখনোই আমরা করতে পারি না।
তো আমার মনে হয় যে সত্যি এটা একটা সারস্বত ছবি হয়েছে, এমন একটি সারস্বত ছবি, যে সারস্বত ছবি আমার মনে হয় যে একটা সময় প্রায় যোগাযোগ উপন্যাসের মতোই, যে এই যে লার্জার দ্যান লাইফ চরিত্রগুলো যে আমাদের জীবন থেকে, বাঙালি জীবন থেকে হারিয়ে গেছে, সেই সেই ক্যানভাস, সেই ব্যক্তি, সেই মহাকাব্যিক গথিক যে বিন্যাস শেখর দাস তার ছবিতে এটা ধরতে চেয়েছেন। এবং সেই বিন্যাস প্রায় এক ধরনের, যদি প্রতিতুলনা করতে হয় আমি বলবো সেটা প্রায় গলসওয়ার্থের উপন্যাসের মতো, টমাস মানের উপন্যাসের মতো, বা ছবির ক্ষেত্রে বলতে গেলে সার্জিও লিওনের যে মহাকাব্যিক ছবিগুলো সার্জিও লিওন পরপর করে গেছে, সেই ছবির ধরন শেখর দাস প্রায় তার একটি সাংসারিক এবং দাম্পত্য জটিলতা, একই সঙ্গে সামন্ততন্ত্র, সে আধুনিকতাকে কিভাবে ডিল করবে, আধুনিকতাকে বুঝতে না পেরে তার জীবনে যে বিপর্যয় হলো এবং সেখান থেকে সে উত্তরণের রাস্তা খুঁজে নিল, এই ছবি সেই গল্প বলে। এবং সেটাই সেই কারণেই আমরা দেখবো যে ছবিতে ভীষণভাবে টমি একটা প্রাচ্যবাদী মিউজিক, একটি ভীষণ ওরিয়েন্টাল ছবি, তার গড়ন, যেটা বারবার ব্যাকগ্রাউন্ডের স্কোরিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো ফিরে এসছে। আমি একবারই দেখেছি ছবিটা, কিন্তু ছবির ডিরেক্টর এবং মিউজিক ডিরেক্টর তারা যেভাবে ভেবে করেছে, আমার মনে হয় যে এই ছবিতে শেষ পর্যন্ত একটা প্রাচ্য ধরন, যেটা টমাস মান, গলসওয়ার্থী বা সার্জিও লিওন হয়েও সেগুলো নয়, সেটা একান্তভাবে রবীন্দ্রিক, তা একান্তভাবে আমাদের হৃদয়ে, একান্তভাবে আমাদের বুকের কাছাকাছি। যাই 25শে বৈশাখের প্রাক লগ্নে বঙ্গজীবনের এরকম একজন মানুষ জন্মেছিলেন, তার যদি জন্ম শতবর্ষে যদি সত্যি আমাদের রবীন্দ্রনাথ, তো শেষের কবিতা বুঝে যাওয়া, যোগাযোগ বুঝে যাওয়া তো এক নয়। শেষের কবিতা একটু বুঝলাম, বুঝে ভাবলাম যোগাযোগটাও বুঝবো, গোড়াও বুঝবো। তো সেগুলো পড়ে দেখলাম কিচ্ছু বুঝতে পারি। তারপরে কত যে পড়েছি, কতবার পড়েছি তাও বুঝতে পারি। কিন্তু somehow of all the novels যেটা তুমি বলছো, যোগাযোগ মাঝে মাঝে আমি খুলেছি, যোগাযোগ মাঝে মাঝে খুলেছি একটাই কারণ, রবীন্দ্রনাথ যতগুলো উপন্যাস লিখেছেন তার মধ্যে নৌকাডুবি টু সাম এক্সটেন্ট এবং যোগাযোগ পিওরলি নভেল মনে হয়েছে। তার কারণ ঘটনা প্রবাহ এবং ডেসক্রিপশন অফ সিচুয়েশন, যেটা লিটারেচারের মূল গুণ। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর তর্কের অবতারণা আছে, যেটা চার অধ্যায়ই বলি কিংবা ঘরে বাইরেই বলি ইত্যাদি, বিভিন্ন জায়গাতে একটা ডিবেট থাকে রবীন্দ্রনাথের বিভিন্ন ইস্যুস নিয়ে, এমনকি করা। তো সেগুলো খুব ব্যাঘাত ঘটায় আমার মনে হয় পড়তে গিয়ে, আটকে যাই আমরা। যেমন বিভূতিভূষণ পড়তে কত সুন্দর লাগে, রবীন্দ্রনাথের এই যে ডায়াকাটমিক বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে, সেটা যোগাযোগে নেই। আর হচ্ছে যোগাযোগের যেটা সব থেকে মারাত্মক, আমি কুমুদিনীকে বহুদিন বুঝতে পারিনি। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে মধুসূদন তো বোঝা গেল এখনকার ব্যবসায়ী লোক, সে টাকাটা বোঝে, ক্ষমতা বোঝে, উচ্চাকাঙ্ক্ষী আধুনিক মানুষ। বিপ্রদাসকেও বোঝা যায় যে ব্রিটিশ লালিত এক ধরনের অ্যারিস্টোক্রেসি নিয়ে সে বসে থাকে, এক ধরনের জমিদারিয়ানা মূল্যবোধ নিয়ে বসে আছে। শ্যামাসুন্দরীকে বোঝা যায়, কারণ শ্যামাসুন্দরী একটি সৃষ্টি, আমি গানের প্রসঙ্গে পরে আসছি। রবীন্দ্রনাথে বৌঠান একটি বেশ কনস্ট্যান্ট ক্যারেক্টার, আমরা অস্ট্রেলিয়া জানি, ঘরে বাইরেতে জানি রয়েছে, যোগাযোগও রয়েছে। কিন্তু যোগাযোগে রবীন্দ্রনাথ একটা একজনকে মহিয়সী করার জন্য কুমুদিনীকে, শ্যামাসুন্দরীকে খুব খাটো করে ফেলেছিলেন বলে আমার মনে হয়েছে। যে শ্যামাসুন্দরী কেমন যেন একটি সিলি অ্যাটিটিউড, এরকম একটা ব্যাপার ছিল। কারণ একটা জায়গায় আছে যে প্রায় সময় মধুসূদন মারধর করে, গালাগালি করে, রবীন্দ্রনাথই আছে, যেটা আমি আস্তে করে বাদ দিয়ে গেছি। কারণ শ্যামাসুন্দরীর চাহিদার মধ্যে অন্যায়টা কোথায়? সে কি বিধবা বলে অন্যায় করে ফেলেছে না? সে যদি মধুসূদনকে ভালোই বাসে, প্যাশনেটলি বাসে, এতে ক্ষতি কোথায়? হ্যাঁ, কিন্তু কুমুদিনী আসলে কি? কুমুদিনী একদিকে তাকে অত্যন্ত প্রোগ্রেসিভ, প্রগতিশীল ভাবে বড় করা হয়েছে, তার দাদা বড় করেছেন, সংস্কৃত সাহিত্য পড়িয়েছেন, ইংরেজি সাহিত্য পড়িয়েছেন তিনি, বা সে বন্দুক চালনায় পারদর্শী, দাবায় দাদাকে হারিয়ে দেয় গ্র্যান্ড মাস্টার। একটা পার্ট হচ্ছে যোগাযোগ, এবং তারও সাব পার্টে আমরা সবাই রয়েছি এবং সকলে একটা ইউনিট।
সবার আগে আমি টনিদাকে ধন্যবাদ জানাবো অবশ্যই, কারণ টনিদার সঙ্গে কাজ করার সুযোগ এর আগে বেশ কয়েকবার আমার হয়েছে। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, সুরকার এবং গীতিকারও বটে। টনিদার মাধ্যমে আমার শেখরদার সঙ্গে আলাপ, এবং দুজনেই অত্যন্ত খুঁতখুঁতে মানুষ। আমি এটাই দেখে এবং শুনে খুব অবাক হচ্ছিলাম, টনিদা শেখরদাকে খুব খুঁতখুঁতে বলছেন। উনি নিজে কিন্তু কিছু কম নন আর কি, কারণ সেটা কাজ করতে গিয়ে ভীষণভাবে বুঝতে পেরেছি। আর সুজয়দার কথা একটু বলি, এই ফিল্মে আমার এমন একটা গান আছে যে গানটা আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বটে এবং ভীষণ চ্যালেঞ্জিং, কারণ গীতাঞ্জলির একটা কবিতা, এরকম কাজ আমি জীবনে কখনো করিনি এবং এরকম কাজ এর আগে হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন বটে। গীতাঞ্জলির একটা কবিতা, সেটাতে সুর দেওয়া হয়েছে নতুন করে। টনিদা সেই কাজটি করে অসাধ্য সাধন করেছেন, অসাধারণ একটি সুর, আপনারা শুনলে বুঝতে পারবেন। এবং সেই গানটি গাওয়ার মধ্যে আমি জানি না, আমার সত্যিই বোধহয় আমিও খুব ওদের সঙ্গে মিশে খুব খুঁতখুঁতে হয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল যেটাই হচ্ছে, যেটাই করছি সেটা বোধহয় শেষ নয়, তারপরেও আরো 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 অনেক কিছু হতে পারে। তো আলটিমেটলি ভীষণ ভালো লেগেছে, এটা বলতেই হচ্ছে। তার কারণ কথা নিয়ে, রবীন্দ্রনাথের গানের কথা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কিন্তু সুরটার মধ্যে রবীন্দ্রনাথের গানের সুরের একটা ছোঁয়া, একটা স্পর্শ রেখেই উনি সুর করেছেন। সেই জন্য গায়কী দিয়ে দুটো বিষয়কে আলাদা করা একটু কঠিন বলে মনে হয়েছিল, কিন্তু টনিদার সাংঘাতিক একটা হেল্প পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আশা করব, আমারও যদিও যোগাযোগ দেখা হয়নি, 8 তারিখে সকলের সঙ্গেই দেখব। এবং আবারও জানাই শুভ 25শে বৈশাখ। সবাই এই ফিল্মটি দেখে এবং গানগুলো শুনে আবার একবার নতুন করে আমরা উদযাপন করব এই বছরটা। প্রেমের হাতে ধরা দেব, প্রেমের হাতে ধরা দেব, তাই রয়েছি